আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আরটিভি সন্ধ্যার সংবাদে শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি ফারজানা তানি এবং আমি পারভিন মিতু। বাংলাদেশ এখন বিনিয়োগের নিরাপদ ঠিকানা, একথা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সবার সম্মিলিত প্রচেষ্টা আর পারস্পরিক সহযোগিতা দক্ষিণাঞ্চল থেকে দারিদ্রতা দূর করতে পারে। চীন সফরের প্রথম দিন স্থানীয় সময় বিকেলে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম আয়োজিত এক প্যানেল আলোচনায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। রোহিঙ্গা প্রসঙ্গে তিনি বলেন, সংঘর্ষ নয়, শান্তির মধ্য দিয়ে রোহিঙ্গাদের ফেরত দিতে চায় বাংলাদেশ। আরও দেখুন মারুফ রেজা রিপোর্টে। 5 দিনের চীন সফরের প্রথম দিন ডালিয়ানে কর্পোরেশন ইন দ্য প্যাসিফিক রিম শিরোনামের প্যানেল আলোচনায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিভিন্ন প্রশ্নের উত্তর দেন দক্ষিণাঞ্চলের দেশগুলোর নানা সমস্যা আর সমাধানের উপায় নিয়ে। এ সময় প্রধানমন্ত্রী বলেন, টেকসই উন্নয়নের দিকে মনোযোগের পাশাপাশি শান্তি প্রতিষ্ঠা আর পারস্পরিক সহযোগিতায় পারে এ অঞ্চলের উন্নয়নের পথ দেখাতে। দারিদ্রতা আমাদের অঞ্চলের একটা বড় সমস্যা। এটি পারস্পরিক সহযোগিতা বাড়ানোর মধ্য দিয়ে দূর করা সম্ভব। তাছাড়া কেউ একা চলতে পারে না, সবার সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে উন্নয়নের দিকে এগিয়ে যেতে হবে আমাদের। এশিয়া প্যাসিফিক অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের প্রশ্নে ভালো সম্ভাবনা আছে, তবে সেক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা, টেকসই উন্নয়ন, শান্তি প্রতিষ্ঠা সহ বেশ কিছু বিষয়ে মনোযোগী হতে হবে। এ সময় রোহিঙ্গা প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, সবার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখাই তার সরকারের বিদেশ নীতি। তাই রোহিঙ্গা সমস্যার শান্তিপূর্ণ সমাধান চাই বাংলাদেশ। রোহিঙ্গাদের প্রশ্নে আমরা চাই না মিয়ানমারের সাথে সম্পর্ক খারাপ হোক, মানবিক বিবেচনায় তাদের আশ্রয় দিয়েছি। তবে এখন আমরা চাই এর শান্তিপূর্ণ একটি সমাধান। তাছাড়া সব দেশের সাথে আমাদের একটা ভালো সম্পর্কও আছে, এটি টিকিয়ে রাখাই আমাদের নীতি। আরেক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ব্যবসা বান্ধব নীতি আর উপযুক্ত পরিবেশ গড়ে তোলার কারণেই উন্নয়নের পথে এগিয়ে চলছে বাংলাদেশের অর্থনীতি। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের মূল কারণ ব্যবসাকে আমরা কুক্ষিগত করে রাখিনি, বরং তা ব্যক্তিগত খাতে দিয়ে দিয়েছি। পাশাপাশি ভালো একটা পরিবেশ বজায় রাখতে চেষ্টা করছি। তাই তো পদ্মা সেতুর মতো মেগা প্রজেক্ট বাংলাদেশের অর্থনীতিতে কোনো প্রভাব ফেলছে না, কারণ বাংলাদেশ সে সক্ষমতা অর্জন করেছে। এর আগে স্থানীয় সময় সকালে ডালিয়ান ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়ন্স শিরোনামে 3 দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধন করেন চীনের প্রধানমন্ত্রী লি কুয়াং। মারুফ রেজা, আরটিভি। অবশেষে বন্দুকযুদ্ধে নিহত হল বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার প্রধান আসামি সাব্বির আহমেদ ওরফে নয়ন বন্ড। ভোরে বরগুনায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে 4 পুলিশ সদস্য আহত হন। এদিকে নয়ন নিহতের খবরে স্বস্তি ফিরেছে রিফাতের পরিবার ও স্থানীয়দের মাঝে। বরগুনার প্রতিনিধি মনির হোসেন কামালের রিপোর্ট, জানাচ্ছেন রাসেল আহমেদ। দিন দুপুরে জনতার সামনে কুপিয়ে যুবককে হত্যা, এমন নারকীয় ঘটনায় সমালোচনা ঝড় ওঠে সারা দেশে। প্রতিবাদ মুখর হন বরগুনাবাসীও। মঙ্গলবার সকালে আসামি নয়ন বন্ডের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্বস্তি প্রকাশ করেন স্থানীয়রা। সদর উপজেলার পুরাকাট এলাকায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয় রিফাত হত্যার মূল হোতা নয়ন। পুলিশ জানে আসামিদের ধরতে অভিযানে গেলে বন্দুকযুদ্ধ হয়। এলাকার জনগণ এসে যখন পুলিশের সাথে একাত্মতা ঘোষণা করে, তখন তারা গিয়ে দেখে যে গুলিবিদ্ধ ব্যক্তিটি শনাক্ত করে যে নয়ন বন্ড। আমি আশা করছি যে হয়তো অন্যদেরকেও আমরা এভাবে করতে পারব। ঠিক যেন এমন একটা খবরের অপেক্ষায় ছিলেন রিফাতের স্ত্রী মিন্নি ও শোকাহত পরিবার। চাই বাকিদেরও যাতে শাস্তি হয়, বাকিরাও যাতে ধরা পড়ে, বাকিদেরও যাতে ফাঁসি দেওয়া হয়। এখন আমার ছেলের আত্মা যদি একটু শান্তি পায়। এই নয়ন বাহিনীর সাথে যারা পরোক্ষ এবং প্রত্যক্ষ যারা জড়িত আছে, প্রত্যেকের শাস্তি দাবি করছি। আমরা প্রশাসনের কাছে কৃতজ্ঞ যে তারা সঠিক কাজটাই তারা করতে পারছে। হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেয় বাকি 2 আসামিকে দ্রুত গ্রেপ্তারের পাশাপাশি দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এলাকাবাসী। চিহ্নিত সন্ত্রাসী নয়ন বন আজকে যে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে মারা গেছে, এতে আমরা খুশি। আমি বরগুনা সরকারি কলেজের একজন স্টুডেন্ট, সবসময় একটা আতঙ্কের ভিতরে থাকতাম, তো এখন আর আতঙ্কের ভিতরে নেই। রিফাত হত্যাকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত 9 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন এদের 2 জন। হেফাজতে নিয়ে 3 জনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। রাসেল আহমেদ, আরটিভি। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বরগুনায় ক্রস ফায়ারে নিহত নয়ন বন্ড পুলিশের উপর আক্রমণ করায় পুলিশ বাধ্য হয়ে গুলি ছুঁড়েছে।
তবে তাকে কেন জীবিত আটক করা যায়নি সে বিষয়ে তদন্ত করা হচ্ছে। সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক অনুষ্ঠান শেষে এসব কথা জানান মন্ত্রী। তিনি বলেন, অপরাধীরা যত প্রভাবশালী হোক না কেন আইনের হাত থেকে কেউ ছাড় পাবে না। রাষ্ট্রীয়ভাবে তাদেরকে পালিয়ে বেড়াচ্ছিল, অবস্থান চেঞ্জ করছিল। তবে আমি যেটুকু জানি যে নিশ্চয়ই সে মানে অস্ত্র দেখিয়েছিল কিংবা গুলি মানে নিজেকে আড়াল করার জন্য তার প্রচেষ্টা করেছিল। সেই জন্যই পুলিশ নিরাপত্তার জন্য, তার জীবন বাঁচানোর জন্য হয়তো এটা করেছে। আমরা চাই এই ধরনের মানে যেই নৃশংস হত্যাকাণ্ড এই বর্বর ছেলেরা চালিয়েছিল, এই ঘটনা যেন আর বাংলাদেশে না হয়, আমরা সেই জিনিসটা চাই। বাবা মায়ের প্রত্যক্ষ মদদে সন্ত্রাসী হয়ে ওঠে বরগুনার আলোচিত রিফাত হত্যা মামলার মূল আসামি রিফাত ফরাজি ও রিশান ফরাজি। স্থানীয়রা বলছেন, ছেলেদের অপকর্মের অভিযোগ এলে শাসন তো দূরে থাক, উল্টো অভিযোগকারীদের হেনস্থা হতে হতো তাদের পিতা দুলাল ফরাজির হাতে। বরগুনা প্রতিনিধি মনির হোসেন কামালের রিপোর্ট জানাচ্ছেন মাসুদ মোস্তাহিদ। বরগুনার আলোচিত রিফাত শরীফ কিলিং মিশনে সরাসরি অংশ নেয় দুই সহোদর রিফাত ফরাজি ও রিশান ফরাজি। ঘটনার মূল হোতা নয়ন বন্ডের পাশাপাশি এলাকায় নানা অপকর্মে আলোচিত তারা। স্থানীয়রা বলছেন, আপন দুই ভাইয়ের এমন বকে যাওয়ার পেছনে তাদের অভিভাবকের আশকারাই দায়ী। এরা সন্ত্রাসী হওয়ার কারণ হয়েছে তাদের অভিভাবক বাবা এবং মা তাদেরকে আশকারা দিত। আজ সেই সাপোর্টের কারণেই আজকে রিশান ফরাজি, রিফাত ফরাজি আজকের এই জঘন্য হত্যাকাণ্ডে জড়িত হয়েছে। দুযুগ আগে বরগুনা শহরের ধানসিঁড়ি সড়কে কেনা জমিতে বাড়ি করে এখানে বসবাস শুরু দুলাল ফরাজির। মানুষদের হেনস্থা করে টাকা পয়সা ছিনিয়ে নেয়াই ছিল তার ছেলে রিফাত ও রিশানের রুটিন কাজ। ছেলেদের অপকর্মের টাকা দিয়ে চলতো তাদের সংসার। দুলাল ফরাজির বউ হের ছেলে গো বাধা দিত, আর হের স্বামী এবার বউরে মারত। হ্যাঁ, সে লিপ্ত আছে। বাপের সাহসী এত দূর বাড়িয়ে গেছে। স্থানীয় পলিটেকনিকে অধ্যয়নরত শিক্ষার্থীদের এমন কোনো ম্যাচ নেই যেখানে হানা দেয়নি রিফাত, রিশান ও তার সহযোগীরা। সন্ত্রাস ত্রাস এরা যে কোনো মুহূর্তে এরা মানুষের কোপাইতে পারবে। এরা যদি ছাড় পায় তাহলে আমরাই দেই, আমরা ফ্যামিলি আমাকে আর রাখবে না। আমরা প্রধানমন্ত্রী বা প্রশাসন কাছে সুষ্ঠু বিচার চাই। মামলা করছি 15 সালে, মামলা করছি, বিচার এখন পর্যন্ত পাই না। নাইলে কোনো বিচার আপনাদের ছাড়িয়ে দেয়, আবার এরকম করবে। স্থানীয়রা বলছেন, নৈতিকতার অবক্ষয় রোধ ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার সময় এসেছে। বাবা মায়ের আশকারায় রিফাত, রিশানের মতো আর যাতে কেউ ধ্বংসের পথে না যায় সেজন্য সবারই সতর্ক থাকা উচিত বলে মনে করেন তারা। এরা সবসময় এই এলাকাটাই মানে মানুষকে একটা মানে অস্বস্তির ভিতরে রাখতো। আমি বিভিন্ন সময় রাজনৈতিক নেতাগোদারও গেছি, এই জায়গায় অনেক আগে এসপি সাহেব ছিল বিজয় বাসুদ, আমি তার সাথে পার্সোনালি আমি বলছি, স্যার আমি খুব অসহায়। এ বিষয়ে কথা বলতে দুলাল ফরাজির বাড়ি গিয়ে কাউকে খুঁজে পাওয়া যায়নি। মাসুদ মুস্তাহিদ, RTV। দুর্নীতি মামলায় সাময়িক বরখাস্ত ডিআইজি মিজানের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সকালে শুনানি শেষে ঢাকা মহানগর দায়রা জজ KM ইমরুল কায়েস এই আদেশ দেন। আরও দেখুন মাইদুর রহমান রুবেলের রিপোর্টে। ক্ষমতার অপব্যবহার, নারী নির্যাতন, ঘুষ দেয়া নেয়া, অবৈধ সম্পদ অর্জন সহ নানা অপকর্মের অভিযোগে গেল 2 বছর ধরে আলোচনায় আসে ডিআইজি মিজান। এক সংবাদ পাঠিকাকে প্রাণনাশের হুমকি ও উত্ত্যক্ত করায় নারী নির্যাতনের অভিযোগে গত বছরের জানুয়ারির শুরুর দিকে তাকে প্রত্যাহার করে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়। দুদক কর্মকর্তার সঙ্গে ঘুষ লেনদেনের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় রাষ্ট্রপতির মাধ্যমে গত বছরের 25 জুন সাময়িক বরখাস্তের অনুমোদন পায়। 3 কোটি 7 লাখ টাকার সম্পদের তথ্য গোপন এবং 3 কোটি 28 লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় ডিআইজি মিজান জামিনের জন্য হাইকোর্টে হাজির হলে পুলিশি হেফাজতে পাঠানো হয় তাকে। উচ্চ আদালতের পর নিম্ন আদালতে গিয়েও জামিন পাননি ডিআইজি মিজান। কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। ন্যায় বিচার পায়নি দাবি করে উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী। বিজ্ঞ আদালত আমাদের বক্তব্য শুনে বিজ্ঞ আদালত বলেছেন আমি ডিটেইলড আমার জাজমেন্ট আমি দেব, তবে প্রাথমিকভাবে তিনি জামিনের আবেদনটা সন্তুষ্ট হয়ে নামঞ্জুর। দুদকের আইনজীবী মনে করেন, যত প্রভাবশালী হোক না কেন পার পাবে না কোনো অপরাধী। তিনি গ্রেপ্তার হয়ে আসার পর আজকে যে তিনি যে জামিনের আবেদন করেছেন, সেই জামিনের আবেদনে আমরা দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে আপত্তি জানিয়েছি এবং বলেছি এই ধরনের অপরাধ না হওয়াই ভালো এবং এই অপরাধ সংগঠিত করলে তাদেরকে জামিন পাওয়ার তিনি হকদার নাই। আগামী 24 জুন এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আদালত। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা।
ঋণ খেলাপিদের বিশেষ সুবিধা দিয়ে বাংলাদেশ ব্যাংক যে নীতিমালা জারি করেছে তার কার্যক্রমের উপর হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। আগামী ৮ জুলাই আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য এটি পাঠানো হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ নুরুজ্জামানের চেম্বার জজ আদালতে আদেশ দেন। গত ১৬ মে বাংলাদেশ ব্যাংককে সংক্রান্ত সার্কুলার জারি করে। এরপর গত ২১শে মে ওই সার্কুলারের উপর ২৪ জুন পর্যন্ত স্থগিত রাখার আদেশ দিয়েছিলেন হাইকোর্ট। আদালতে আজ আবেদনের পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, রিটকারীর পক্ষে ছিলেন আইনজীবী মঞ্জিল মোর্শেদ। গ্যাসের দাম বাড়ানোয় বিনিয়োগ ও ব্যবসা বাণিজ্যে কিছুটা প্রভাব পড়বে বলে স্বীকার করলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তবে ভর্তুকি কমাতে এছাড়া কোনো বিকল্প ছিল না বলে জানিয়েছেন তিনি। এদিকে দাম বাড়ানোকে যৌক্তিক বলে দাবি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের। তবে এসব যুক্তিকে নাকচ করে বিএনপি ও বাম জোটের নেতারা বলছেন, জ্বালানি খাতের দুর্নীতি বন্ধ হলে দাম বাড়ানোর কোনো প্রয়োজন পড়ত না। আপেল শাহরিয়ারের রিপোর্ট। গ্যাসের দাম বাড়ানোয় বিনিয়োগ ও ব্যবসা বাণিজ্যে প্রভাব পড়লেও ভর্তুকি কমাতে এর কোনো বিকল্প ছিল না বলে জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। সচিবালয়ে কোরিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে এই কথা জানান মন্ত্রী। যে দাম পড়ছে সেই পরিমাণ সেইটার দাম কিন্তু বাড়ানোর কথা চিন্তাও করা যাবে না এখন, কিন্তু গ্র্যাজুয়ালি তো কোথাও না কোথাও কিছুটা দাম অ্যাডজাস্ট করতে হবে, যার জন্যই গ্যাসটা চিন্তা ভাবনা করে বাড়ানো হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অভিনেতা এটিএম শামসুজ্জামানের চিকিৎসার খোঁজ নিতে গিয়ে গ্যাসের দাম নিয়ে কথা বলেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিরোধী দল হরতাল বিক্ষোভের ডাক দেয়, এটা তারা ডাক দিতে পারবেন, কিন্তু আমার ধারণা হরতালে জনগণের সাড়া তারা পাবেন না। যৌক্তিক কিছু প্রাইস এখানে সমন্বয় করা হচ্ছে, কাজে এই বিষয়টা আমাদের দেশের মানুষ তারা সহজভাবে নেবেন, এটি আমরা আশা করি, যাতে জনগণের এ নিয়ে কোনো দুর্ভোগ ভোগান্তি না হয় সে ব্যাপারেও আমরা সচেষ্ট থাকব। এদিকে গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে রাজধানীর নয়াপল্টনে বিক্ষোভ মিছিল করে বিএনপি। পরে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, জনগণের সম্পদ লুণ্ঠন করতেই দাম বাড়িয়েছে সরকার। নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি, এখন গ্যাসের দাম বৃদ্ধি করলেন। এই 10 বছরে 6 বার গ্যাসের দাম বৃদ্ধি করেছে। আগামী 6 জুলাইয়ের মধ্যে গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। অন্যথায় 7 জুলাই সারা দেশে অর্ধদিবস হরতালের ডাক দিয়েছে তারা। আপেল শাহরিয়ার, RTV, ঢাকা। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে, এমনটি জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান GM কাদের। বনানী কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি। হোসেন মোহাম্মদ এরশাদকে লাইফ সাপোর্টে দেওয়া হয়নি জানিয়ে GM কাদের বলেন, চিকিৎসকরা তাকে অক্সিজেন সাপোর্ট দিয়ে রেখেছেন। এ সময় জাতীয় পার্টির ব্রিফিং এবং প্রয়োজনে ISPR এর তথ্য ছাড়া কোনো গুজবে বিভ্রান্ত না হতে গণমাধ্যম ও দেশবাসীর প্রতি আহ্বান জানান দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ঢাকায় ইমিগ্রেশন সম্পূর্ণ হওয়ায় হজ যাত্রীদের দুর্ভোগ লাঘব হবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। বিকেলে আশকোনায় হজ ক্যাম্প 2019-এর উদ্বোধন অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। পরে হজ যাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন রাষ্ট্রপতি। এবছর 1,27,198 জন পবিত্র হজ পালনের জন্য সৌদি আরবে যাবেন। আগামী 4 জুলাই শুরু হচ্ছে এবারের হজ ফ্লাইট। ওই দিন সকাল 7:15টায় বাংলাদেশ বিমানের ফ্লাইটটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 419 জন হজযাত্রী নিয়ে জেদ্দার উদ্দেশ্যে রওনা হবে। ডেঙ্গু নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে ঢাকার 2 সিটি কর্পোরেশনকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এডিস মশা নিয়ন্ত্রণে প্রতিটি ওয়ার্ডে যথাযথভাবে ওষুধ দেওয়ার পর 2 সপ্তাহের মধ্যে তা আদালতকে জানাতে 2 সিটি মেয়র ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন আদালত। মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের করা রিট আবেদনের শুনানিতে হাইকোর্টের বিচারপতি FRM নাজমুল হাসান ও বিচারপতি KM কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। রিটকারী আইনজীবী মঞ্জিল মোর্শেদ জানান, ডেঙ্গুর প্রকোপ কমাতে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন আদালত। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে গ্রিন সিটি প্রকল্পের সরকারি জিনিসপত্র কেনাকাটায় দুর্নীতি বিষয়ে তদন্ত শেষে প্রতিবেদন দাখিল করতে গণপূর্ত মন্ত্রণালয়কে 2 সপ্তাহ সময় বেঁধে দিয়েছেন হাইকোর্ট।
একই সঙ্গে সরকারি জিনিসপত্র কেনাকাটায় স্বচ্ছতা বজায় রাখতে সংশ্লিষ্টদের ব্যর্থতা কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। রিটকারী আইনজীবী ব্যারিস্টার সাইদুল হক সুমন জানান, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী, রাজশাহীর অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও নির্বাহী প্রকৌশলী এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প পরিচালককে রুলের জবাব দিতে বলা হয়েছে। বুড়িগঙ্গা নদীর দুই তীরে চতুর্থ পর্বের উচ্ছেদ অভিযানের প্রথম দিনে গুড়িয়ে দেওয়া হয়েছে ছোট বড় প্রায় 200 স্থাপনা। এ নিয়ে এখন পর্যন্ত মোট 4000-এর বেশি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হলো। একই পর্বে কেরানীগঞ্জের খোলামুড়া থেকে নারায়ণগঞ্জের ফতুল্লা পর্যন্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। শাহাবুদ্দিন শিহাবের রিপোর্টে বিস্তারিত। দ্রুত গতিতে এগিয়ে চলছে বুড়িগঙ্গার দুতীরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা গুড়ানোর কাজ। ছোট বড় বিষয় না, কোনো অবৈধ স্থাপনাই রেহাই পাচ্ছে না অভিযান থেকে। চতুর্থ পর্বের প্রথম দিনে কেরানীগঞ্জের খোলামোড়া থেকে উচ্ছেদ শুরু করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ BIWTA। মঙ্গলবার সারাদিনে উচ্ছেদ করা হয় 198টি স্থাপনা, যার বেশিরভাগই আবাসিক বসতভিটা। এছাড়া নদীর উত্তর পাশে কামরাঙ্গীচর অংশে আগে দখলমুক্ত করা কয়েকটি জায়গায় পুনঃউচ্ছেদ চালায় BIWTA। সব মিলিয়ে 37 দিনে 4000-এরও বেশি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হলো। আজকেও যে জায়গাগুলিতে আমাদের আগের যে উচ্ছেদ হওয়া জায়গাগুলিতে যেখানে নতুন করে মানুষ কার্যক্রম শুরু করেছে অবৈধ দখলের, সেখানে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ওয়াকওয়ে নির্মাণের কাজও শুরু হয়ে গেছে। তাহলে যে বিচ্ছিন্ন কিছু যদি দখলের প্রবণতা থাকেও সেটা আসলে খুব একটা ফলপ্রসূ হবে না। নদী ও খাস জমি দখলকারী সরকারি বেসরকারি চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন BIWTA-এর যুগ্ম পরিচালক। বেশ কয়েক দফা নির্দেশনা দিয়েছেন দখল দূষণ মুক্ত করার লক্ষ্যে যে সমস্ত কার্যক্রম, সেই কার্যক্রম সম্পূর্ণের জন্য কিছু নির্দেশনা দিয়েছে। সেই নির্দেশনা BIWTA বা নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত যে নির্দেশনা রয়েছে, আমরা সেই নির্দেশনাগুলো অক্ষরে পালন করব। এবং শাহাবুদ্দিন শিহাব, RTV, ঢাকা। চট্টগ্রাম নগরীতে খালের জায়গা দখল করে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ শুরু করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ CDA। সকালে নগরীর কল্পলোক আবাসিকের পাশে রাজাখালী খালে এই উচ্ছেদ অভিযান শুরু হয়। প্রথম দিনের অভিযানে উচ্ছেদ করা হয় 20টি কাঁচা পাকা স্থাপনা। জলাবদ্ধতা নিরসনে মেগা প্রকল্প বাস্তবায়নকারী সেনাবাহিনীর সহায়তায় এই অভিযান পরিচালনা করছে CDA। পর্যায়ক্রমে নগরের বাকি খালের ওপর গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা। গাজীপুরের শ্রীপুরে অটো স্পিনিং মিলে আগুনের ঘটনায় মারা গেছেন একজন, নিখোঁজ রয়েছেন 3 শ্রমিক। নিহত রাসেল আহমেদ কারখানার নিরাপত্তা কর্মী হিসেবে কাজ করতেন। এদিকে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকল বাহিনীর 6টি ইউনিট। দুপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে নয়নপুর এলাকায় ওই কারখানায় আগুন লাগে। দ্রুত সময়ের মধ্যে কারখানা থেকে বের হয়ে আসেন বেশিরভাগ শ্রমিক। ফায়ার সার্ভিস জানায়, মূলত কারখানার তুলার গুদাম থেকে আগুনের সূত্রপাত। খবর পেয়ে শুরুতে তাদের 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়, পরে যোগ দেয় আরও 4টি ইউনিট। শ্রমিকরা জানায়, এই ঘটনায় তাদের 3 সহকর্মী নিখোঁজ রয়েছেন। দর্শক, গাজীপুরের শ্রীপুরে রয়েছেন সহকর্মী রাজিবুল হাসান, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। রাজীব, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে কিনা এবং নিখোঁজদের সন্ধান পাওয়া গেছে কিনা আমাদের জানাবেন। দমকল কর্মী বাহিনী প্রায় 10টি ইউনিট ভালুকা এবং গাজীপুর শ্রীপুরের 10টি ইউনিট কাজ করছে। সেই দুপুর থেকে এখন পর্যন্ত আসলে আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিস। এখানে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। এই কারখানার ভেতরে আসলে প্রথমে তুলার গোডাউনে আগুনের সূত্রপাত হয়, পরবর্তীতে পুরো কারখানায় আগুন ছড়িয়ে পড়ে। এখন আপনারা দেখতে পাচ্ছেন এই যে নয়নপুর অটো স্পিনিং মিলের ভিতরে আমি অবস্থান করছি। আগুন দাউ দাউ করে সেই দুপুরের পর থেকে এখনো জ্বলছে। ফায়ার সার্ভিসের কর্মীরা পানি স্বল্পতার কারণে আসলে আগুন নিয়ন্ত্রণে আনতে পারছে না। আমি আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে আমি এর আগে আপনাদেরকে জানিয়েছিলাম
ফায়ার সার্ভিসের কর্মীরা আমাদেরকে একটি তথ্য দিয়েছিল যে 3 জন নিখোঁজ ছিল, কিন্তু এ যাবৎ এ পর্যন্ত আমরা স্বজনদের সাথে কথা বলে জেনেছি যে 5 জন নিখোঁজ রয়েছে এবং একজনের লাশ আমরা আসলে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেখে এসেছি। আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে পানির যদি পর্যাপ্ততা পানি যদি না পাওয়া যায় তাহলে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের অনেক কষ্ট হয়ে যাবে। তো এই গাজীপুরের শ্রীপুরের এই অগ্নি কারখানা থেকে এই ছিল সর্বশেষ। রাজীব, ধন্যবাদ আপনাকে। দর্শক, শ্রীপুর থেকে যুক্ত ছিলেন রাজিবুল হাসান। ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় মাদ্রাসার পিয়ন নুরুল আমিনের সাক্ষ্য নেওয়া হয়েছে। আগামীকাল তাকে জেরা করবেন আসামি পক্ষের আইনজীবীরা। দুপুরে ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদের আদালতে তার সাক্ষ্য নেওয়া হয়। এ সময় মামলার 16 আসামি আদালতে উপস্থিত ছিলেন। বাদীপক্ষের আইনজীবী শাহজাহান সাজু জানান, মামলার বাদী মাহমুদুল হাসান নোমান ও নুসরাতের 2 বান্ধবী সহ 4 জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। পিয়ন নুরুল আমিনের আজ সাক্ষ্য নেওয়া হলেও জেরা হবে আগামীকাল। মধুমতি ব্যাংক বাণিজ্য সংবাদ। জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল ফ্রুটিকা ইসলামিক জিনিয়াস 2019-এর পুরস্কার বিতরণী। রাজধানী তেজগাঁওয়ে আকিজ হাউসে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন কোম্পানির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ আকিজ উদ্দিনের সহধর্মিণী মনোয়ারা বেগম। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী মর্জিয়া বিনতে আব্দুল বারিকে 5 লাখ, দ্বিতীয় হুসাইন বিন মুদাসিরকে 2 লাখ এবং তৃতীয় স্থান অধিকারী সাবা সুন্না রহমানকে 1 লাখ টাকা পুরস্কার দেওয়া হয়। আকিজ গ্রুপের পরিচালক শামীম উদ্দিন, সিপিও খন্দকার গোলাম আজম সহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। গাছে ফুল ধরছে কিন্তু ফল ধরছে না, বা আশানুরূপ ফল পাচ্ছেন না। গাছ এবং ফল দুটোই রুগ্ন, বোঝার উপায় নেই কি হয়েছে। বাগান পরিচর্যার সময় পাচ্ছেন না, এসব কিছু সমাধানের জন্য রয়েছেন গাছের চিকিৎসক। শুধু কল করলেই পৌঁছে যাবেন আপনার বাগানে। রাজধানীর আগারগাঁওয়ে গাছের ডাক্তারদের নিয়ে রয়েছে এরকমই একটি সংগঠন, গ্রিন সেভার্স, যারা সবুজায়নে কাজ করে যাচ্ছে নিরলসভাবে। এআর বাদলের রিপোর্টে বিস্তারিত। গাছ লাগানোর আনন্দটাই আলাদা, তবে শখ তখনই পূরণ হয় যখন চোখ জোড়ানো সৌন্দর্যে ভরা ফুল, তরতাজা সবজি বা ফলের দেখা মেলে। তাই অনেকেই ছাদ কিংবা বাড়ির আঙিনায় নিজের পছন্দ অনুযায়ী গাছ লাগান। তবে গাছ লাগিয়ে কিভাবে যত্ন নিতে হবে তা অনেকের জানা নেই। সে কারণেই সবুজকে বাঁচানোর স্বপ্ন নিয়ে একদল স্বপ্নবাজ তরুণ গড়ে তুলেছেন সংগঠন। গাছের হাসপাতালে গাছের যাবতীয় পরামর্শ, চিকিৎসা সেবাগুলো বিনামূল্যে সরবরাহ করা হয় এবং পাশাপাশি যে কেউ তার বাড়িতে আমাদের গাছের ডাক্তার ডেকে নিতে পারেন। 400, 500, 600, 700 টাকার মধ্যেই আমরা সেবাগুলো সরবরাহ করতে পারি। আমাদের যারা গাছের ডাক্তার তারা প্রত্যেকেই ডিপ্লোমা কৃষিবিদ। সংগঠনে রয়েছেন 23 জন ডাক্তার, যারা কল সার্ভিস বা চুক্তিভিত্তিতে গাছ সুস্থ রাখতে সব সময় ব্যস্ত থাকেন। পাতা হলুদ হয়ে যাচ্ছে, তারপরে পাতা পুড়ে যাচ্ছে, ফল আসছে ঝরে যাচ্ছে, মুকুল ঝরে যাচ্ছে, এভাবে বোঝা যায়। আমরা প্রেসক্রাইব করি। কোনো গাছে অসুখ বিসুখ হয়েছে কিনা সেটা দেখে আমরা চিকিৎসা দিচ্ছি। এটা যেমন পাতা মরে গেছে সেটাকে আমরা চিকিৎসা দেব। গাছের ডাক্তারের সেবা পেয়ে অনেকেই খুশি। একটা গাছই পর্যন্ত আমার এখন পর্যন্ত মারা যায়নি এবং যখনই কোথাও ওষুধের দরকার হচ্ছে গ্রিন সেভার্স আমাকে সহায়তা করছে, তাদের টেকনিক্যাল সাপোর্টটা দিচ্ছে। ম্যাক্সিমাম গাছগুলো হচ্ছে গ্রিন সেভার্স ভালোভাবে ওরা এই ইনিশিয়েটিভটা নেওয়ার পরে এই গাছগুলো অনেক সুন্দর আছে, ভালোই আছে, আর হচ্ছে ওরা ঠিকমতো পর্যবেক্ষণ করে। এটা ব্যতিক্রমী এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বাগান মালিকরা পরিবেশ রক্ষায় এমন সেবার পরিধি বাড়ানো উচিত বলে মনে করেন। এআর বাদল, আরটিভি, ঢাকা। সন্ধ্যা সংবাদ এ পর্যন্তই। আরটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/rtvonline এবং youtube.com/rtvdigitals। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।